ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাস 6 গণিত প্রভা বইয়ের পৃষ্ঠা নাম্বার 16 কোষে দেখি 1.2-এর যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি সঠিক নিয়মে এবং খুব সহজ পদ্ধতিতে বুঝিয়ে করানোর চেষ্টা করব। তোমরা যদি কোষে দেখি 1.1-এর ভিডিওটি না দেখে থাকো তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। তাহলে দেখো, একের দাগে অঙ্কে কি বলা আছে মনে মনে করি। এর দাগে দেখো, 0 ছাড়া 5-এর সঠিক গুণিতক খুঁজি। দেখো তাহলে অঙ্কটা দেখো, আমি এখানে টুকে নিয়েছি। কি আছে? 0 ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। দেখো, এই গুণিতক বলতে কি বোঝায়? গুণিতক হলো তোমরা যে ছোটোবেলায় নামতা শিখেছো, যে নামতা পড়েছো, সেটাই কিন্তু গুণিতক। মনে করো এখানে আমাদের পাঁচের 6টি গুণিতক খুঁজতে বলেছে, অর্থাৎ 5-এর 6টি গুণিতক লিখলে কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে? তো 5-এর নামতা, তার মানে কী হবে? 5-এর নামতা লিখে দিলে হয়ে যাবে। কত? 6 পর্যন্ত লিখব। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখব যে অতএব 0 ছাড়া 5-এর 6টি গুণিতক হলো, দেখো 5 একে 5, 5 দুখানে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, আর 5 6 30। তাহলে দেখো 0 ছাড়া 5-এর 6টি গুণিতক হয়ে গেল, একটা 5, একটা 10, 15, 20, 25 আর 30। অর্থাৎ এখানে কিন্তু আমরা 5-এর নামতা দেখো 6 পর্যন্ত লিখেছি। তাহলে গুণিতক বলতে কিন্তু নামতাকেই বোঝায়। ওকে, এটাই হবে অ্যান্সার। এরপরে আমরা একের এই বিদ্যাগের অঙ্কটা পড়ব। কি আছে দেখো, 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। দেখো তাহলে দেখো, 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। দেখো 7-এর 3টি গুণিতক, তাহলে গুণিতক মানে এখানে নামতা লিখতে হবে। তো আমরা এখানে 7-এর নামতা লিখব। দেখো দেখো 7 একে 7, 7 দুখানে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 27 56, 27 7 9 63, আর 7 10 70। তো এখানে দেখো আমাদের এই 7-এর 3টি গুণিতক লিখতে হবে যারা কিন্তু এই 50-এর চেয়ে কিন্তু বড়। তাহলে এখানে 7 হবে না, 14 হবে না, 21 হবে না, 28 হবে না, 35 হবে না, 42 হবে না, 49 হবে না, কারণ এরা কিন্তু এই 50-এর থেকে ছোট, কিন্তু আমাদের লিখতে হবে 50-এর চেয়ে বড়। ঠিক আছে? তাহলে উত্তর হবে কোনটা? দেখো এই 56, 63 আর 70, কারণ এই তিনটেই হবে, কারণ এরাই হচ্ছে 50-এর থেকে বড়। তাহলে আমাদের উত্তরটা লিখতে হবে অতএব 7-এর 3টি গুণিতক যারা 50-এর চেয়ে বড়, তা হলো কী হবে? এই তিনটে লিখে দেব, 56, 63 আর 70। তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, দেখো এখানে কিন্তু এগুলো লিখতে হবে না, তোমরা ডাইরেক্ট এই তিনটে লিখে দিলে, এই লাইনটা লিখে দিলে কিন্তু উত্তর হয়ে যাবে। ওকে, এরপরে করব এই সিদ্ধাগের অঙ্কটা। কি আছে দেখো, দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। এখানেও গুণিতক বলেছে, মানে কিন্তু আমরা 4-এর নামটা পড়ব। ওকে, দেখো দেখো দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। তাহলে আমাদের 4-এর গুণিতক লিখতে হবে এখানে, কিন্তু সেটা 2 অঙ্কের সংখ্যা হতে হবে। ওকে, তাহলে দেখো আমরা যদি লিখি 4-এর নামতাটা যদি লিখি, দেখো 4 একে 4, 4 দুখানে 8, 3 4 12, 4 4 16, 4 5 20। দেখো আমাদের যেহেতু দুটো লিখতে বলেছে আর লেখার দরকার নেই। এখানে দেখো 4-এর গুণিতক লিখতে হবে এবং সেটা 2 অঙ্কের সংখ্যা হতে হবে। ওকে, দেখো 4 হবে না, কারণ এটা 1 অঙ্কের সংখ্যা আছে। 8ও হবে না, এটা 1 অঙ্কের। এবার দেখো 12, 16 আর 20 এরা কিন্তু 2 অঙ্কের সংখ্যা। দেখো একক দশক, এখানেও একক দশক, এখানেও একক দশক আছে, কারণ এই 12, 16 আর 20 এরা কিন্তু 2 অঙ্কের সংখ্যা। তাহলে আমাদের উত্তরটা লিখতে হবে দুটি 2 অঙ্কের সংখ্যা যারা 4-এর গুণিতক, তা হলো, তাহলে 12,
কমা 16 লিখে দিলে হয়ে যাবে, কারণ আমাদের দুটো বলেছে। ঠিক আছে, এখানে দুটি দু অঙ্কের সংখ্যা ভাবতে বলেছে, লিখতে বলেছে, যারা 4-এর গুণিতক, তাহলে 12 আর 16 এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে করব আমরা এই ডির দাগের অঙ্ক। কি আছে দেখো, 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। দেখো এখানে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক। ঠিক আছে, তাহলে উৎপাদক আর গুণনীয়ক কথাটা কিন্তু একই। ঠিক আছে, তো উৎপাদক কী জিনিস সেটা আগে আমরা একটু দেখে নেব, তারপরে এই অঙ্কটা করব। দেখো তাহলে দেখো উৎপাদক বা গুণনীয়কটা কি। মনে করো আমি একটা সংখ্যা নিলাম 15। ঠিক আছে, এই 15কে যদি আমরা 3 দিয়ে ভাঙি, দেখো 3 5 15। আবার যদি একে আমরা 5 দিয়ে ভাঙি, তাহলে 5 একে 5। তার মানে এই 15-র এই যে 15কে আমরা ভেঙে কি পেলাম, 3 পেলাম, 5 পেলাম আর 1 পেলাম। তার মানে এই 15-র উৎপাদক হলো কিন্তু, উৎপাদক বা গুণনীয়ক হলো 3 5 1। কেন বলো তো এই 3 5 1 15-র উৎপাদক? কারণ এই 3 5 1 দিয়ে কিন্তু এই 15 বিভাজ্য। বিভাজ্য বলতে কি বোঝায় দেখো, মানে ভাগ করলে মিলে যাবে। যদি আমরা 3 দিয়ে ভাগ করি 15কে, দেখো তাহলে 3 5 15। ঠিক আছে, আবার মনে করো এই 5 দিয়ে যদি 15কে ভাগ করি, তাহলে আবার দেখো 3 5 15, তাহলে 1 দিয়েও ভাগ করলে মিলে যাবে। তাহলে এই 15-র উৎপাদক হলো 3 5 আর 1। ঠিক আছে, তার মানে যে সংখ্যার আমরা উৎপাদক বের করব, তার যে উৎপাদকগুলো আমরা লিখব, সেই উৎপাদক দিয়ে যেন সেই সংখ্যাকে ভাগ করলে মিলে যায়, অর্থাৎ উৎপাদক দিয়ে সেই সংখ্যাটা যেন বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যার উৎপাদক আমরা বলবো। তাহলে এখানে যেমন এই 15-র উৎপাদক দেখো 3 5 আর 1 আছে। তো এখানে অঙ্কে আমাদের কি বলেছে দেখো, 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। তো আমি এখানে 3টে সংখ্যা দেখো, আমরা জানি 3 4 12 হয়, 4 4 16 আর 4 5 20 হয়। দেখো এই 12-র মধ্যে 12কে আমরা এইভাবে ভাঙতে পারি 3 × 4, মানে সেই 3 4 12। 16কে আমরা এই 4 × 4 ভাঙতে পারি, 4 4 16, এটা 20। আর 20কে আমরা 4 5 20 আমরা ভাঙতে পারি। প্রত্যেকের মধ্যে দেখো 4 আছে, এখানে 4 আছে, এখানেও আছে, এখানেও আছে। তার মানে এই 12-র উৎপাদক হচ্ছে 3 4, এগুলো কিন্তু 12-র উৎপাদক। আবার দেখো 16-র উৎপাদক 4 আছে। ঠিক আছে, 4কে ভাঙলে আমরা 2 পাবো। আবার 20-র উৎপাদক দেখো 4 আছে 5 আছে, 4কে ভাঙলে আমরা 2ও পাবো। কিন্তু আমাদের অঙ্কে বলেছে, দেখো কেন 4 দিয়ে করেছি, দেখো অঙ্কে বলেছি 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। তাহলে সেই 3টি সংখ্যা কী কী? তো আমরা এই 3টে সংখ্যা, একটা 12, একটা 16 আর একটা 20 লিখতে পারি। তাহলে উত্তরটা, এটা বোঝানোর জন্য করলাম, উত্তরটা আমরা এইভাবে লিখব। দেখো যে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা হলো, আমরা কি লিখব, এই 12, 16, 20। তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা করব 1-এর দাগে এই ইর অঙ্কটা। কি আছে দেখো, এমন 2টি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। তাহলে আমাদের এমন 2টো সংখ্যা খুঁজতে হবে যাদের লসাগু হবে 12 আর যোগফল হবে 10। দেখো তাহলে অঙ্কটা আমি এখানে দেখো টুকে নিয়েছি, এমন 2টি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। দেখো যোগফল দুটো সংখ্যা, এমন 2টো সংখ্যা নিতে হবে যে সংখ্যা দুটো যোগ করলে আমাদের 10 পাবো। তো আমরা সংখ্যাগুলো কী কী হতে পারে দেখো, আমরা 1-এর সঙ্গে যদি 9 যোগ করি তাহলে 10 পাবো। আবার দেখো এই 5-এর সঙ্গে যদি 5 যোগ করি তাহলে 10 পাবো। ঠিক আছে, আবার দেখো এই 8-এর সঙ্গে যদি 2 যোগ করি 10 পাবো। আবার দেখো এই 4-এর সঙ্গে যদি 6 যোগ করি তাহলে কিন্তু 10 পাবো। প্রতি ক্ষেত্রে দেখো 9 আর 1 আর 9 যোগ করলে 10 পাবো, 5 আর 5 যোগ করলে 10 পাবো, 8 আর 2 যোগ করলে 10 পাবো, 4 আর 6 যোগ করলে 10 পাবো। কিন্তু এই দুটো সংখ্যা কিন্তু সবগুলো যে হবে আমরা কিন্তু জানি না, কারণ আমাদের এই সংখ্যাগুলো ভেঙে দেখব, লসাগু করে দেখব কাদের লসাগু এই 12 পাচ্ছি। তাহলে যাদের এই যে সংখ্যা দুটো জোড়া জোড়া লিখেছি দেখো, ঠিক আছে, এদের কাদের লসাগু 12 পাবো দেখব, সেটাই হবে অ্যান্সার। তো এগুলো তো আমরা পাবো না। দেখো এই 4 আর 6 এই লসাগুটা আমরা করব। দেখো এখানে যদি 2 দিই তাহলে 2 2 4 আর 3 2 6, তাহলে আমরা লসাগু কী পাচ্ছি, 4 আর 6 লসাগু দেখো যে 2 × 2 × 3 পাচ্ছি। তাহলে দেখো 2 2 4 আর 3 4 12।
তাহলে আমরা কি দেখলাম যে 4 আর 6 লসাগু দেখো 12 হবে, আর 4 আর 6 যোগ করলে আমরা 10 পাচ্ছি। ওকে, তাহলে আমাদের উত্তর কোনটা হবে বলো তো? এই 4,6 হবে, এটাই উত্তর হবে। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখব, দেখো যে অতএব যাদের লসাগু 12 এবং যোগফল 10 এমন দুটি সংখ্যা হলো, তাহলে আমরা কোনটা লিখব? 4 ও 6 লিখব। ঠিক আছে, এই 4,6, কারণ আমরা কি দেখলাম 4 আর 6 যোগ করলে 10 পাচ্ছি, আবার 4 আর 6 লসাগু করলে আমরা 12 পাচ্ছি। তাহলে উত্তর হবে 4,6। ঠিক আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে আমরা করব, দেখো এই 2 এর দাগে এ 14 এর মৌলিক উৎপাদক কী কী। দেখো এই 2 এর দাগে এর অঙ্কটা করার আগে আমরা একটু জেনে নেব এই মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যাটা কি, সেটা কিন্তু খুব ভালো করে বুঝে নেব, তারপরে এই 2 এর দাগের অঙ্ক করব। দেখো তাহলে তোমাদের টেক্সটবুকের এই 7 নম্বর পেজে দেখো কি বলেছে। দেখো, গ্রিক গণিতজ্ঞ ইরাটোথেনিস খ্রিস্টপূর্ব 3য় শতকে কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বের না করে সহজেই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে সহজে মৌলিক সংখ্যা খোঁজার পদ্ধতি বলেছিলেন। এই পদ্ধতিকে ইরাটোথেনিসের চালনী বলা হয়। তো এই ইরাটোথেনিসের চালনীটা একটু দেখে নাও খুব ভালো করে। এখানে দেখো এই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা কিন্তু লেখা আছে। ঠিক আছে, এই যে সংখ্যাগুলো কাটা আছে দেখছো, এই সংখ্যাগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, আর যেগুলো সার্কেল করা আছে, বৃত্ত মানে গোল গোল করা আছে, এগুলো কিন্তু সব মৌলিক সংখ্যা। ঠিক আছে, মনে রাখবে এই 1 কিন্তু মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না কিন্তু। ঠিক আছে, 1 হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো, দেখো 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, আর সবচেয়ে বৃহত্তম বা সবচেয়ে বড় 2 অঙ্কের মৌলিক সংখ্যা কত? সেটা হচ্ছে 97। ঠিক আছে, এই ছকটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখে নেবে। ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত এই সংখ্যার মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে এটা কিন্তু অবজেক্টিভ আসে। 1 থেকে এই 100 পর্যন্ত সংখ্যার মধ্যে কিন্তু মোট মৌলিক সংখ্যা আছে কিন্তু 25টি, কিন্তু খুব ভালো করে এটা দেখে নেবে। ঠিক আছে, এবারে আমরা দেখো মৌলিক সংখ্যার যৌগিক সংখ্যাটা কি খুব ভালো করে বুঝে নেব। দেখো তার জন্য আমি এখানে দেখো 2, 3, 5,7। দেখো এই যে সংখ্যাগুলো লিখেছি এগুলো কিন্তু সব মৌলিক সংখ্যা। কেন বলো তো মৌলিক সংখ্যা? কারণ এই 2কে দেখো আমরা 2 আর 1 ছাড়া একে ভাগ করতে পারবো না অন্য কোনো সংখ্যা দিয়ে। 3কে দেখো 1 আর 3 দিয়ে ছাড়া এই সংখ্যাকে কিন্তু আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। 5কেও দেখো 1 আর 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ হবে না। ঠিক 7ও তাই, 1 আর 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। কারণ এই সংখ্যাগুলো মানে মনে করো এই 5কে আমরা 1 আর 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু এই 5 বিভাজ্য নয়। এই জন্যেই কিন্তু এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞাটা কী হবে? যে সংখ্যাগুলিকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় সেই সংখ্যাগুলিকে মৌলিক সংখ্যা বলে। এটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো সংখ্যাটা দেখো আমি এখানে লিখে দিয়েছি। কী লিখেছি দেখো, যেসব সংখ্যা বা যে সকল সংখ্যা লিখতে পারো, যেসব সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাদের মৌলিক সংখ্যা বলে। তাহলে সেই সংখ্যাগুলো কি? আমরা এই যেটা নিয়ে বোঝাচ্ছিলাম এই সংখ্যাগুলো লিখে দিতে পারি যে 2, 3, 5, 7, 11, 13, 17, 19। তাহলে এগুলো কিন্তু সব মৌলিক সংখ্যা। এবারে আমরা যৌগিক সংখ্যা কি বা যৌগিক সংখ্যা কাকে বলে সেটা আমরা বুঝে নেব। দেখো আমি এবার সংখ্যা লিখছি। দেখো মনে করো 4, 6, 8, 10, 12। ঠিক আছে, দেখো এই 4কে আমরা 1 আর 4 ছাড়া আমরা একে আরও অন্য সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। যেমন 4কে দেখো এই 2 দিয়ে ভাগ করলে কী হবে? 2, 2, 4। অর্থাৎ এই 4কে আমরা 1 আর 4 ছাড়া অন্য সংখ্যা অর্থাৎ এই 2 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগ হচ্ছে, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য হচ্ছে। ঠিক 6কে দেখো 1 আর 6 দ্বারা বিভাজ্য। এছাড়াও দেখো এ 2 দিয়েও ভাগ করলে 2 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে 3 দুগুণে 6 হবে। আবার যদি 3 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে 3 দুগুণে 6। অর্থাৎ এই এই যে 6টা এটা কি হচ্ছে যে 6 আর 1 ছাড়াও 2 ও 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। 8 ঠিক তাই, 8 দেখো 1 আর 8 ছাড়া আমরা 4 দিয়ে যদি 8কে ভাগ করি তাহলে 4 দুগুণে 8 হবে। ঠিক আছে, আবার দেখো 2 দিয়ে যদি 8কে ভাগ করি 4 দুগুণে 8 হচ্ছে।
তার মানে 1 আর 8 ছাড়াও এর কিন্তু দেখো 4, 2 এইগুলো দ্বারা বিভাজ্য। তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না, এগুলো হবে যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলো বা যে সকল সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, ঠিক আছে, তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা। তো এই সংখ্যাটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো সংখ্যাটা আমি এখানে লিখে দিয়েছি। দেখো, যে সকল সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য তাদের যৌগিক সংখ্যা বলে। তাহলে যৌগিক সংখ্যা কোনগুলো? দেখো 4, 6, 8, 10, 12, 14, 16, 18 এগুলো কিন্তু সব যৌগিক সংখ্যা। মনে রাখবে, এই যৌগিক সংখ্যাকে যুগ্ম সংখ্যাও বলা হয়। যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা বলে, ঠিক আছে, মানে এই সংখ্যাগুলোকে সমান দুটো ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। আর মৌলিক সংখ্যাকে কিন্তু অযুগ্ম সংখ্যা বলা হয়। ওকে, তাহলে আমরা এই মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যাটা কি খুব ভালো করে বুঝে নিলাম। এরপরে আমরা 2 দাগে এর অঙ্কটা করব। দেখো তাহলে 2 দাগে এ, দেখো 14 এর মৌলিক উৎপাদকগুলি কি কি। তাহলে 14কে আমরা দেখো ভাঙব। যদি আমরা এখানে দেখো 2 দিই, তাহলে 7 দুগুণে 14, আবার এখানে 7 দিলে 1 হবে। তাহলে 14 এর মৌলিক উৎপাদক বলেছে। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখব যে অতএব 14 এর মৌলিক উৎপাদক হলো, দেখো 1 তো আমরা নিতে পারবো না, কারণ 1 মৌলিকও না যৌগিকও না। তাহলে আমাদের 14 এর মৌলিক উৎপাদক কী কী সেটা আমরা এই 2 আর 7 নিতে পারবো। তাহলে আমরা এই 2, 7 এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে দেখো 2 এর বিটটা কী আছে, আমি অঙ্কগুলো এখানে টুকে নিয়েছি। দেখো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কী, তো এর অ্যান্সার আমরা এইভাবে লিখব। দেখো যে অতএব সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো, দেখো আমরা ইরাটোথেনিসের যে চার্টটা ছিল দেখছিলাম, ওখানে আমি বলছিলাম যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, তাহলে এখানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কী হবে? 2 হবে। ওকে, এরপরে আমরা এই শির অঙ্কটা করব। দেখো কি আছে, কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। তাহলে এর উত্তরটা লিখব। তাহলে 1 হলো মৌলিক ও নয় আবার যৌগিক ও নয়। কারণ আমি তখনই বলছিলাম, একটু আগেই বলছিলাম যে 1 কিন্তু মৌলিকও না যৌগিকও না, ঠিক আছে। 1 হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে কোন সংখ্যা মৌলিকও না আবার যৌগিকও নয়, সেটা হবে 1 হলো কিন্তু মৌলিকও না আবার যৌগিকও নয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা এই অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় তোমাদের অবজেক্টিভ দেয়, ঠিক আছে। তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে করব আমরা এই 3 দাগে এ কি আছে। দেখো 42 কোন সংখ্যার গুণিতক। এখানে 4টে অপশান আছে, এ আছে 7, বি আছে 13, সি আছে 5 আর ডি 6। দেখো তাহলে অঙ্কটা আমি এখানে টুকে নিয়েছি। দেখো 42 কোন সংখ্যার গুণিতক। তার মানে আমরা এই 42কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করে দেখব। দেখো 13 দিয়ে 42 তো ভাগ করা যায় না, 5 দিয়েও 42 ভাগ করা যায় না। তাহলে 7 দিয়ে কিন্তু 42 ভাগ করা যায়। দেখো আমরা যদি 7 দিয়ে এই 42কে ভাগ করি, তাহলে 6 7 42, তাহলে ভাগটা মিলে যাচ্ছে। আবার দেখো যদি 6 দিয়ে যদি এই 42কে ভাগ করি, তাহলে 6 7 42। আর 13 দিয়ে দেখো, 13 দিয়ে তো 42 মিলবেই না, 5 দিয়েও 42 মিলবে না ভাগ। তাহলে এই 42 কোন সংখ্যার গুণিতক, সেটা হবে এই 7 আর 6। তাহলে আমরা লিখব অতএব এ 7 ও বি, এটা ডি আছে, ডি 6 এর গুণিতক হলো 42। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখে দিলাম। তাহলে এ হচ্ছে 7 ও 6, এটা ডি, 7 ও 6 এর গুণিতক হলো 42। তাহলে কোন সংখ্যার গুণিতক? 42 কোন সংখ্যার গুণিতক? তাহলে 7 আর 6 এর গুণিতক হবে 42। ওকে, এরপরে করব আমরা এই 3 দাগে বির অঙ্কটা। কি আছে দেখো, 11 কোন সংখ্যার গুণনীয়ক। তো এখানে দেখো 4টে সংখ্যা আছে, 101 আছে, 111 আছে, 121 আছে আর 112 আছে। তো আমরা কী করব, দেখো এই 11 দিয়ে এই প্রত্যেক সংখ্যাকে আমরা ভাগ করব।
যে সংখ্যার সঙ্গে ভাগ করলে মিলে যাবে সেটাই হবে অ্যান্সার। দেখো তাহলে প্রথমে আমরা 101কে 11 দিয়ে ভাগ করব। দেখো তাহলে 11 দিয়ে যদি আমরা এই 101কে ভাগ করি তাহলে 9 11 99, তাহলে 101 থেকে 99 বাদ দিলে দেখো 2 হবে। তো এখানে ভাগশেষ থাকছে, ভাগটা মেলেনি। এরপরে দেখো এই 11 দিয়ে আমরা 111কে ভাগ করব। তাহলে দেখো 11 10 110, তাহলে 111 থেকে 110 বিয়োগ করলে 1, তাহলে এখানে 1 ভাগশেষ থাকছে, তাহলে এক্ষেত্রেও ভাগটা কিন্তু মেলেনি। এবারে দেখো এই 11 দিয়ে আমরা এই 121কে ভাগ করব। দেখো এখানে 1 দিলে 11 একে 11, তাহলে এই 12 থেকে 11 বিয়োগ করলে 1 হয়, সেই 1 এখানে চলে আসলো আর এই একটা নামবে। তারপরে দেখো 11 একে 11, এখানে আমরা দেখছি যে ভাগটা মিলে গেছে। তার মানে 11 কোন সংখ্যার গুণনীয়ক? তার মানে 11 ওই 121-এর গুণনীয়ক। ওকে, তাহলে আমরা উত্তরটা আমরা লিখব, কারণ এখানে যেহেতু আমরা উত্তরটা পেয়ে গেছি এটার ভাগ করার প্রয়োজন নেই। ওকে, তাহলে উত্তরটা লিখব দেখো যে 11, 121 এর গুণনীয়ক। তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে আমরা অঙ্ক করব। দেখো এই 4-এর দাগে কি আছে, দেখো সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। এখানে এ দিয়ে দেখো 5,7, বি দিয়ে আছে 10,21, সি দিয়ে আছে 10,15 আর ডি দিয়ে আছে দেখো 16,15। তাহলে আমাদের এই যে সংখ্যা জোড়াগুলো আছে এই জোড়াগুলোর মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক সেগুলোই আমাদের লিখতে হবে। দেখো তাহলে অঙ্কটা দেখো এখানে আমি টুকে নিয়েছি, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। এখানে প্রথমে আমরা এই এর দাগেরটা করব। দেখো এই অঙ্কগুলো করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে সংখ্যা জোড়াগুলো আছে এই সংখ্যা জোড়াগুলোর কি করব, গসাগু নির্ণয় করব। তো যাদের গসাগু 1 আসবে তো সেটাই হবে মৌলিক, আর যাদের গসাগু 1 ছাড়া অন্য কোনো সংখ্যা আসবে সেটা কিন্তু মৌলিক হবে না, তাহলে সেই জোড়া পরস্পর মৌলিক হবে না। আর যদি গসাগু 1 আসে তাহলে সেই জোড়া পরস্পর মৌলিক হবে। দেখো তাহলে আমরা এটা গসাগু করব 5 দিয়ে 7, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করছি। তাহলে এখানে 5 দুগুণে 10 হবে না, 1 দেব, তাহলে 5 একে 5 বিয়োগ করলে দেখো 7 থেকে 5 বাদ দিলে 2, তারপরে আবার আমরা এরকম টানবো, এই 5টা এখানে চলে আসবে। দেখো 2 2 4, তাহলে এখানে আসছে 5 থেকে 4 বাদ দিলে 1, তারপরে দেখো এই 2টা এখানে চলে আসবে, তাহলে 2 1 2, তাহলে এটা মিলে গেল। তাহলে এর গসাগু কত, দেখো 1, এই 1 হচ্ছে গসাগু। তাহলে আমরা লিখতে পারি এ দিয়ে লিখব অতএব 5,7 পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এরটা হয়ে গেল। দেখো এবার আমরা বিটটা করব। দেখো বির দাগে 10 আর 21, তাহলে 10 আর 21 আমরা কি করব, এর মতো গসাগু করব। দেখো এখানে 1 এসেছে বলেই কিন্তু এরা পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে 10 দিয়ে 21কে আমরা গসাগু করব। দেখো তাহলে 10 2 20, 21 থেকে 20 বাদ দিলে 1, তাহলে এবার এই 10টা এখানে আসবে, তাহলে 10 1 10 হবে। তাহলে এখানেও গসাগু দেখো 1 আসছে, তাহলে আমরা বলতে পারি এই বিদ্যাগেরটাও বলতে পারি কি যে 10, 21 পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, এরপরে আমরা দেখো এই শীটটা করব। 10, 15 আছে, দেখো সি 10, 15 অর্থাৎ 10 আর 15-র গসাগু নির্ণয় করব আমরা। তো 10 দিয়ে 15 যদি এরকমভাবে গসাগু করি ভাগ প্রক্রিয়ার সাহায্যে, দেখো 10 দিয়ে 20 হবে না, তাহলে 1 দিলে 10। এবারে দেখো 15 থেকে 10 বিয়োগ করলে আমরা 5 পাবো, তাহলে এই 10টা এখানে আসবে, তাহলে 5 2 10। এখানে গসাগু হচ্ছে দেখো 5 হচ্ছে, 1 আসেনি, 1 আসলে কিন্তু এরা 10 আর 15 মৌলিক সংখ্যা হতো। যেহেতু এখানে 1 আসেনি, গসাগুটা কত এসেছে, 5 এসেছে, তাহলে এটা কিন্তু মৌলিক হবে না। তাহলে আমরা লিখব অতএব সির দাগেরটা 10, 15 পরস্পর মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, এটা মৌলিক হবে না। এরপরে আমরা এই ডি করব। দেখো ডিটা কত আছে, 16, 15, তাহলে 16 আর 15 আমরা গসাগু করব। দেখো এটা হচ্ছে ডি। দেখো
ষোলো প্রথমে আছে, তারপরে 15, তার মানে আমরা 15 দিয়ে 16কে গসাগু করবো প্রথমে। দেখো তাহলে 15টা এখানে নেব আর 16টা এখানে, তাহলে 1 দিলে 15 একে 15। তো 16 থেকে 15 বিয়োগ করলে 1 পাবো, তাহলে এই 15টা এখানে আসবে। তাহলে দেখো এখানে 1 একে 1, তারপরে 5 নামবে, 2 2 4, তারপরে দেখো 1, আবার এখানে 1 একে 1। তাহলে এখানে দেখো গসাগু কত হচ্ছে, দেখো গসাগু হচ্ছে কিন্তু 1। তাহলে যেহেতু 1 গসাগু হচ্ছে, তার মানে কিন্তু 15 আর 16 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমরা উত্তরটা আমরা এখানে লিখব ডি, 16,15 পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এই হয়ে গেল 4 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। ওকে, এরপরে করব দেখো এই 5 দাগের অঙ্ক কি আছে। দেখো এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। দেখো অঙ্কটা দেখো এখানে আমি টুকে নিয়েছি, এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। তো সেই দুটো যৌগিক সংখ্যা আমি নিয়ে নিলাম 4,9। তাহলে 4 আর 9 নিলাম, দুটো যৌগিক সংখ্যা। কেন এটা যৌগিক দেখো, কারণ এই 4কে 1 আর 4 ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 2 দিয়ে বিভাজ্য এটা। আবার 9 দেখো 1 আর 9 ছাড়া অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য, যেমন 3 দ্বারা একে ভাগ করা যায়। তার মানে এই 4 আর 9 কিন্তু এরা যৌগিক সংখ্যা। এবার এরা পরস্পর মৌলিক কিনা সেটা আমাদের দেখতে হবে। তো এরা পরস্পর মৌলিক হতে গেলে কী হবে, এদের গসাগু হতে হবে 1। তো এটা আমরা গসাগু করে দেখব যে এদের গসাগু 1 হচ্ছে কি না। যদি 1 হয় তাহলে এরা পরস্পর মৌলিক হবে। দেখো তাহলে 4 দিয়ে যদি 9 গসাগু করি, দেখো তাহলে 4 2 8, 9 থেকে 8 বিয়োগ করলে 1, তাহলে এই 4টা এখানে আসবে, কারণ এটা ভাগ প্রক্রিয়া আমি গসাগু করছি। তাহলে দেখো 4 একে 4। তাহলে আমাদের এখানে গসাগু কত আসছে, 1 আসছে। তার মানে এদের 4 আর 9 এর গসাগু যেহেতু 1 আসছে, তাহলে আমরা বলতে পারি এই 4 আর 9 এরা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে দেখো আমাদের উত্তরটা এইভাবে লিখতে হবে। দেখো দুটি যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক তা হলো 4,9। ঠিক আছে, তো এটাই হবে অ্যান্সার। দেখো তোমরা শুধু এই দুটি যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক শুধু কিন্তু এইটুকু কিন্তু লিখে দিলে কিন্তু উত্তর হয়ে যাবে, এতটা করার দরকার নেই। আমি তোমাদের এটা বোঝানোর জন্য কিন্তু আমি এটা করেছি। ঠিক আছে, তোমরা শুধু এইটা লিখে দিলে কিন্তু অঙ্কটার উত্তর হয়ে যাবে। ওকে, এরপরে করব দেখো এই 6 দাগে এটা কি আছে। দেখো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি। দেখো তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি। তাহলে মৌলিক সংখ্যা দেখো আমি এখানে দুটো মৌলিক সংখ্যা নিলাম পরস্পর পরপর। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত, মনে করো মৌলিক সংখ্যা 3,5, এরা কি পরস্পর মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা, এই 3কে 1 আর 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। 5ও তাই, 1 আর 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তাই 3 আর 5 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এদের গসাগু কত হবে। দেখো গসাগু তাহলে আমরা এখানে করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করব। দেখো 3 আর 5 যদি গসাগু করি, তাহলে এখানে 3 2 6 হবে না, তাহলে 3 1 3। তাহলে এখানে 5 থেকে 3 বিয়োগ করলে 2 আসবে, তাহলে এই 3টা এখানে আসবে। তাহলে 2 1 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, তাহলে এই 2টা এবার এখানে আসবে। তাহলে দেখো 2 1 2। তাহলে আমাদের এখানে দেখো গসাগুটা কমপ্লিট হলো। এদের গসাগু কত হচ্ছে, 1 হচ্ছে। ঠিক আছে, তো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত, 1 হবে। তাহলে আমরা উত্তরটা লিখব এইভাবে যে অতএব দেখো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হবে সমান, তাহলে কত পাচ্ছি দেখো পরস্পর দুটো মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1, তাহলে 1 হবে। এটাই হবে অ্যান্সার। দেখো এগুলো করার দরকার নেই, তোমরা যদি ডাইরেক্ট এটা লিখে দাও তাও কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ওকে, এগুলো অবজেক্টিভ অঙ্ক। তাহলে এটাই অ্যান্সার। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হবে 1। এরপরে করব দেখো এই 6 দাগের বিটটা কি আছে। দেখো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত লিখি। দেখো 6 দাগের এর অঙ্কটা ছিল পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি, আর এটা আছে দেখো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত লিখি।
তো দেখো এখানে মৌলিক সংখ্যা বলেছে, তো মৌলিক সংখ্যা আমরা কী জানি, এমন সংখ্যা নিতে হবে সেই সংখ্যা এক আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাবে না, সেটাই মৌলিক সংখ্যা। তো আমি দুটো মৌলিক সংখ্যা দেখো এখানে 3 আর 5 নিয়ে নিলাম। 3কে দেখো 1 আর 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না, আবার 5কেও 1 আর 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না। তার মানে এই 3 আর 5 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। তো এদের লসাগুটা কত আমাদের দেখতে হবে। দেখো তো 3 আর 5 যদি আমরা লসাগু করি, প্রথমে 3 দেব, 3 একে 3, 5 থাকবে। এরপরে দেখো 5 দিয়ে দিলে 1 থাকবে এখানে, আর 5 1 কে 5। তো এদের লসাগুটা কত হচ্ছে দেখো, 3 5 আর দুটো 1, 1 দুটো তো ধরা হয় না সাধারণত, ঠিক আছে। তাহলে এদের লসাগু কী হচ্ছে দেখো, 3 × 5, তার মানে 15 লসাগু হচ্ছে। তাহলে দেখো এই যে দুটো মৌলিক সংখ্যা আছে এদের লসাগু আমরা পেলাম 15। আর সংখ্যা দুটো কী কী ছিল, 3 আর 5 ছিল। আর সংখ্যা দুটো যদি গুণ করি দেখো 3 আর 5, এই 3 × 5 তাও কিন্তু আমরা 15 পাচ্ছি। তার মানে পরস্পর মৌলিক সংখ্যার লসাগুটা কী হবে, এই সংখ্যা দুটির গুণফল হবে। ওকে, তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখব, দেখো যে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান কী হবে, যে সংখ্যা দুটির গুণফল। তাহলে আমরা কী পেলাম দেখো, উত্তরটা কী পেলাম, যে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল পেলাম। দেখো এটা কিন্তু একটা সূত্র, ঠিক আছে, যে লসাগু সমান মৌলিক সংখ্যার লসাগু কী হয়, সংখ্যা দুটির গুণফল হয়। এটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল, এটাই হবে অ্যান্সার। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো আজকের আমরা এই কোষে দেখি 1.2-এর এই 1-এর দাগ থেকে এই 6-এর দাগ পর্যন্ত অঙ্ক করলাম। পরের দিন আমরা এই 7-এর দাগ থেকে করব। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।